প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে সুনীল কুমারের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী পথের গল্প। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ২৭ মে পর্যন্ত। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুনেম ও আসিফের একক দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ৩১ মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার। দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী রক্ষিত। দিদি, শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছো বলো? এই তো ভালো আছি। বহু বছর পর তোমার সাথে দেখা হলো, নিঃসন্দেহে দুর্দান্ত একটা আড্ডা হবে। সবকিছু মিলিয়ে সময়টা কেমন যাচ্ছে আগে এটা শুনি। সময়টা গানের ব্যস্ততায়। আচ্ছা, আর গান ছাড়া যখন ধরো গানের ব্যস্ততা কিছুটা কম, তখন আসলে ব্যক্তিগত জীবনটা নিয়ে কিভাবে আসলে সময় কাটাও? আমার মনে হয় তো কাজের আমার অভাব নাই। আমি সবকিছু নিয়ে ব্যস্ত থাকি, আমার সংসার, আমার পার্সোনাল কাজগুলো নিয়ে, আর আমার একটা বই পড়ার অভ্যাস আছে, তো ওটাতেও আমি খুব ব্যস্ত থাকি। যাদের বই পড়ার অভ্যাস থাকে তাদের তো টুকটাক একটু মনে হয় লেখালেখিও করা হয়, সেই অভ্যাসটা কি আছে? না, অতটুকু এখনো হয়নি। কখন ইচ্ছে হয়নি যে নিজের গান একটু লিখবার চেষ্টা করে দেখি, হয় কিনা? হ্যাঁ, ওটা চেষ্টা করেছিলাম, কিন্তু মনে হয় যে সেভাবে হবে না। আমি গান গাওয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে ভালোবাসার জায়গাটা গান, এবং গানের জন্য আসলে তোমার শ্রোতা দর্শকরাও তোমাকে ভীষণ ভালোবাসে। আর ব্যক্তি মানুষ হিসেবে আমরা যারা তোমাকে পছন্দ করি বা যারা জানি, তারাও জানি যে ভীষণ ভালো একজন মানুষ, তুমি বিনয়ী একজন মানুষ। এই জায়গাতেও একটা আন্তরিকতার জায়গা বা টান তো থেকেই যায়। কিন্তু গানকে ভালোবাসার সব থেকে বড় কারণটা যদি জানতে চাই তোমার কাছে, কি বলবে? গানকে আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে গান ভালোবাসে না। আর গানকে ভালোবাসার প্রধান যে কারণটা বলবো আমি, সেটা হলো আমার মা। এখন আমার মা 2 বছর হলো আমার মা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু মার ভালোবাসা, গানের প্রতি যে ভালোবাসাটা ছিল, সেটাই মা চেয়েছিলেন যে আমার মধ্যে কাজ করুক, এবং পরবর্তীতে সেটাই করেছি। আমি এখনো চেষ্টা করছি সেটুকু। তার মানে মা তো তোমার সেই অর্জনটা দেখে যেতে পেরেছেন কিছুটা। আমি তো আসলে বলবো না যে আমার অর্জন অনেক বেশি, তবে যতটুকু আমি অর্জন করতে পেরেছি এর পুরো কৃতিত্বটাই আসলে আমার মার। মাও একটি আবেগের জায়গা, গানও আবেগের জায়গা। একটি গান শুনি তোমার কণ্ঠে। আচ্ছা, একটা গান গত বছর রিলিজ হয়েছিল। আমি তো এখন নাটকের গানগুলোতে বেশি কাজ করছি, তো এই গানটা শ্রোতার খুব অনেক বেশি ভালোবাসা পেয়েছে। তো গানটা লিখেছে এবং শুরু করেছে আবরাল সাহির, এবং আমি করেছি। চেয়েছি তোমার হতে, সে নাটকের গান আমি একটু গাইছি। যেখানে যত দূরে যাই অজানা এক মায়া কাছে টানে, বুঝিনি আগে আমি ভালোবাসার কি মানে, স্বপ্নে যারা লাগো না
জানো কি জানো না সেই তুমি তুমি একজনা এই মনের ঠিকানা বুঝো কি বুঝো না সেই তুমি তুমি একজনা। কি সুন্দর, আর তোমার কণ্ঠে একটা অন্যরকম ব্যাপার আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে গান অনেক ছোটবেলা থেকে তো তুমি গাও, এবং প্রথম সোলো অ্যালবামটাও আসলে অনেক ছোটবেলায়, মানে স্কুল লাইফে থাকতে। এই ব্যাপারটা আসলে কিভাবে ঘটলো, সেই সুযোগটা সে সময় কিভাবে তৈরি হয়েছিল? এটা হলো আসলে যখন গান শেখা শুরু করলাম, আমার গুরু যিনি ছিলেন, আমি তো অনেকের কাছে শিখেছি, তো আমার টিচার যিনি ছিলেন, যার কাছে আমার গানের হাতে খড়ি, বাণী কুমার চৌধুরী, এবং আমাকে যেই টিচার চেয়েছেন যে আমি স্টেজে গান করব, বাসুদেব ঘোষ, তারা দুজনই এখনো প্রয়াত। তো তাদের একটা পরিকল্পনা ছিল, যখনই আমি গান শেখা শুরু করলাম, আমার কিন্তু অ্যালবামটা হয়েছে তার বছর খানিকের মধ্যেই। কারণ আমার গান শেখা যখন শুরু, তখনই আমি বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করেছি, এবং সেই সময়টাই কিন্তু আমি স্টেজে নতুন করতে জাতীয় প্রতিযোগিতা ছিলাম, এবং ওগুলোতে আমি ফার্স্ট হয়েছি। আর এরপর ওই সময়টাতে আমি কিন্তু স্টেজে পারফর্ম করা স্টার্ট করি। ওই সময়েই কিন্তু আমার সেই সময় থেকে আমি আজ পর্যন্ত স্টেজে গান গাইছি, খুব ছোটই ছিলাম। তারপর গল্পটা হলো যে আমার তখন ভয়েসটা, সবাই যেটা বলতো যে আমার ভয়েস তখন থেকে ম্যাচিওর ছিল, আমার এখনের ভয়েস যা তখনও তাই ছিল। তো যার কারণে তারা পরিকল্পনা করলেন যে একে দিয়ে আমরা একটা অ্যালবাম করি, অডিও অ্যালবাম। তো ফার্স্ট অডিও অ্যালবাম এটা কত সালের ঘটনা? 1994 সাল। 94 সাল, কত বছর আগে না? একদম। তখনও তোমার ভয়েস এত পরিণত ছিল। আমাকে তাই তো আমি শুনেছি, এবং আমি সেটা ফিল করি যে হ্যাঁ, আমার ভয়েসটা আসলে ম্যাচিওর ছিল। প্রথম স্টেজে গান গাইবার অভিজ্ঞতাটা কিরকম ছিল? একটু কি নার্ভাস ছিলে কিনা? কখনোই ছিলাম না। এটা আসলে তখন আমি কিন্তু নার্ভাস হতাম না, কারণ এত ছোট ছিলাম। আর আমাকে স্টেজে যখন দাঁড় করিয়ে দেওয়া হতো, আমাকে দেখা যেত না। তো অনেক সময় এত ছোট যে আমাকে দেখা যেত না। অনেক অনুষ্ঠানে এমন হয়েছে যে কোনো টুল বা কিছু একটা দিয়ে আমাকে তার উপর দাঁড় করিয়েছে, কারণ আমাকে কে গাইছে অডিয়েন্স তো দেখতে হবে, এরকম অনেক ছবি, অনেক স্মৃতি আছে। আর আমার একটা অভ্যাস ছিল যে আমি স্টেজে যখন গাইতাম, তখন আমি সামনে আমার এত শ্রোতা, এত অডিয়েন্স, আমি কিছুই দেখতাম না। আমার শুধু মাথায় এটা কাজ করতো, আমি উপরের দিকে তাকিয়ে গান গাইতাম। এটা মনে হয় যে ওই সৃষ্টিকর্তা উপরে আছেন, তার সাথে মনে হয় কোনো একটা কানেকশন। তো দেখা যেত 20-25টা গান আমি এক নাগারে গাইছি, আর গেয়েই চলেছি, কিন্তু আমার মধ্যে কোনো রিয়াকশন নাই। এটা আমার তখন থেকেই অভ্যাসটা ছিল। আর পরবর্তীতে দেখা যায় যে, আর তুমি যেটা বলছো নার্ভাসনেসের কথা, নার্ভাস কখনো ছিলাম না। দেখা যায় সবসময় একটু কনসার্ন ছিলাম। আচ্ছা, মানে গান নিয়ে কনসার্ন ছিলাম, যে স্টেজে ওঠার আগে মা সবসময় বলতো তুমি আর যাই করো, গানের দিকে কনসেন্ট্রেট করবে, কে কি বললো, কে কি করছে ওটার দিকে না, তোমার কাজ হলো গান সুরে, ফোকাসটা গানে রাখতে হবে, পুরোটাই থাকবে গান এবং সুরে। হ্যাঁ, আমি একটি প্রশ্ন করি তোমাকে, সেটা হচ্ছে যে তুমি গানকে যে এত ভালোবাসতে এবং এত ছোটবেলা থেকে গানের সাথে এভাবে ইনভলভ হয়ে গেছিলে, তুমি তো সঙ্গীত নিয়ে লেখাপড়া করতে পারতে, ইকোনমিক্সে কেন গেলে? এটাও আমার একটা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। আমার ইকোনমিক্স খুব ভালো লাগতো। ইচ্ছে ছিল লিটারেচার নিয়ে পড়ার, যদিও আমি মানে ইংরেজিটা বা ইংলিশ লিটারেচার নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল, সুযোগও পেয়েছিলাম। বাট ফাইনালি আমার মনে হলো না, আমি ইকোনমিক্সকে মনে হয় একটু বেশি ভালোবাসি, সেই জন্য আমি অর্থনীতিটা নিয়ে লেখাপড়া করলাম। তো পরবর্তীতে মানে সেখানে তার কাজ করা হয়নি মনে হয় প্রফেশনালি? আসলে আমি যতটুকু না, আমার না উল্টো হয়েছে ব্যাপারটা। আমি যখন পড়ছি তখন পুরোটাই আসলে লেখাপড়াকে সময়টা দিয়েছি, তখন গানকে একটু সাইডে রেখেছিলাম। আর যখন আমার পড়াটা শেষ হলো, আমার মাস্টার্স কমপ্লিট হলো, মনে হলো হাফ ছেড়ে আমি বাঁচলাম, আমি আবার গানে ঝাঁপিয়ে পড়লাম। এটাই হয়েছে। তো ফাইনালি দেখা গেল দুটোই আমি আসলে যতটুকু পেরেছি, তোমার 100% টুকু দিয়ে আসলে আমি চেষ্টা করেছি করতে। আমার সব কাজই আমি চেষ্টা করি 100% দিয়ে, যাতে আমার কাজটার প্রতি আমার যে ভালোবাসা, ডেডিকেশনটা যেন থাকে।
এখন কি প্রফেশনালি তুমি এখন গানটা গাইছো? প্রফেশনালি গান গাইছি, যেদিন থেকে গান শিখছি সেদিন থেকেই। প্রফেশন আমার এটাই। কিন্তু লেখাপড়াটা যেহেতু বাবা মা সবসময় চেয়েছেন এবং আমিও চেয়েছি যে আমার লেখাপড়াটা ঠিক থাকতে হবে। আমি একটা প্রশ্ন করতে চাই, যদি তোমার মনে হয় যে তুমি আসলে উত্তর দিতে চাও না তাহলে তুমি স্কিপ করতে পারো। সেটা হচ্ছে যে তুমি গান গেয়ে প্রথম রেমুনারেশন কত টাকা পেয়েছিলে? আমার যতটুকু মনে হয় 500 টাকা। আচ্ছা, সেটা কি করেছো সে টাকাটা দিয়ে? সেটা ছিল আমার কাছে, মানে ওটা ব্যাংকেই রেখে দেওয়া হয়েছিল। আমি এত ছোট ছিলাম তখন যে ওটার সাথে আরো যা ছিল সবগুলো ইনক্লুড হয়েছে পরে। কিন্তু প্রথমে আমি 500 টাকা কোনো একটা অনুষ্ঠানে, তাও বহু বছর পর, মানে আমি যখন গান শেখা স্টার্ট করি সেটা 90s এর সময়, আর এটা বলছি হয়তো আর্লি 2000 এর সময়, এরকম সময়, মানে 97-98 যখন আমি অ্যালবাম করছি, বা তখন আমি একদম প্রফেশনালি স্টেজে কাজ করছি, বিভিন্ন অ্যালবামে কাজ করছি, তখন এটা রেমিনারেশন। তুমি স্টেজে যে গান গেয়েছো, তোমার প্রচুর স্টেজের এক্সপেরিয়েন্স আছে, মানে দেশে এবং দেশের বাইরে। যে কোনো শিল্পীর জন্য মনে হয় এটা সব থেকে বেশি খুব ইমোশনাল একটা জায়গা, যেখানে অডিয়েন্সের সাথে একদম ডিরেক্ট ইন্টারাক্ট করা যায়। অডিয়েন্স তোমার কাছে গান শুনতে যাচ্ছে, যে কোনো রিকোয়েস্টের গান তুমি সাথে সাথে শুনিয়ে দিতে পারছো। তোমার মৌলিক গানের অনুরোধটা আসে কিনা? এটা ইদানিং আসছে। আচ্ছা। আর আমি তো আসলে আমরা যারা গান গাইছি, বা এতদিন যারা আমার সিনিয়র যারা ছিলেন, এখন যারা গান গাইছে, আমাদের সবার শুরুটাই তো আসলে হয় যে আমরা প্রথম গান কভার করি, বিভিন্ন কিংবদন্তি শিল্পীদের গানগুলো গাইতে গাইতেই তো আমরা শিখি। তো সেই শেখার জায়গা যদি হয়ে থাকে, তাহলে প্রচুর এই স্টেজের কারণে এবং শ্রোতার ভালো লাগার কারণে না, আমার মনে হয় যে আমাদের গানের অনেক কালেকশন হয়ে গেছে। কারণ আমরা এত শ্রোতাদের রিকোয়েস্ট পাই, সেই গানগুলো আমাদের গাইতে হয়, প্র্যাকটিস করতে হয়, অনেক কালেকশন হয়ে যায়। সাথে সাথে আমি সবসময় চেষ্টা করি যে আমার মৌলিক গানে ফোকাস করতে, এবং সেটা কিন্তু আমার যখন প্রথম অ্যালবাম হয়েছে তখন তো এতটুকু বুঝতাম না, কারণ তখন তো বেশি ছোট ছিলাম। তো যখন আমি ফিল্মে কাজ করা স্টার্ট করলাম, তখন থেকে আমি চেষ্টা করি যে দেখা গেল স্টেজে যখন গান গাইতে যাই, 2-1টা গান মৌলিক গান গাইতে আমি চেষ্টা করি আমার। এবং এখন আস্তে আস্তে শ্রোতার কাছে অনেকে হয়তো জানেও না সেই গানটা আমার গাওয়া, অনেকে বলে এটা আপনার গাওয়া গান। তো এভাবে আমি এখন পৌঁছানোর চেষ্টা করছি। শ্রোতাদের কাছে যে কোনো একটি গান কিন্তু পৌঁছতে সময় লাগে এখন, কারণ প্রচুর শিল্পী প্রত্যেকেই তাদের নিজেদের চ্যানেল থেকে প্রতিদিন অসংখ্য গান আসলে রিলিজ হচ্ছে। সুতরাং শ্রোতাদের মধ্যে মনে একটা কনফিউশন থাকে, আছে কোন গান রেখে কোন গান শুনবো। তুমি আমার কাছে তো মনে হয় ব্যাপারটা উল্টো হয়ে গেছে, এখন শ্রোতার কাছে পৌঁছানো খুব বেশি সহজ হয়ে গেছে। আচ্ছা। কারণ আমরা যখন বিশেষ করে আমি যখন কাজ করেছি, আমি তো যখন অডিও কাজ স্টার্ট করলাম তখন তো একদম ক্যাসেট থেকে শুরু করেছিলাম, মানে অডিও অ্যালবাম। এরপরে ধরো ইউটিউবের যুগ চলে এসছে এখন, তো মাঝখানে অনেকটা সময় পার করে এসেছি। তখন তো আর ইউটিউব ছিল না যে আমার একটা গান আমি মুহূর্তের মধ্যে পুরো বিশ্বে পৌঁছে দেব, সেটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল। কারণ তুমি একটা অ্যালবাম বের হচ্ছে, সেটা নিয়ে পোস্টারিং করো, পেপারে নিউজ করো, জনে জনে তোমাকে বলতে হবে গিয়ে যে ভাই আমার একটা অ্যালবাম বেরিয়েছে। এবং আমি আমার অনেক সিনিয়র আর্টিস্টদেরকে দেখেছি, তারা তাদের পোস্টার, তাদের ছবি দিয়ে, অ্যালবামের ছবি দিয়ে, ক্যালেন্ডার আমাদেরকে দিয়েছেন। তো সেইভাবে তারা প্রচার করতেন। স্ট্র্যাটেজিটা তখন ডিফারেন্ট ছিল, অনেক কঠিন ছিল। আর এখন ব্যাপারটা হলো যে তোমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, বা তোমার একটা পেজ আছে, তুমি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে চাইলে পৌঁছে দিতে পারছো। এখন ব্যাপারটা হলো যে শ্রোতা কোনটা গ্রহণ করছে, ভালোটা না খারাপটা, সেটা তাদের উপর ডিপেন্ড করে। কিন্তু আমার মনে হয় যে এটার ভালো খারাপ দিক থাকলেও এখন অনেকটা ইজিয়ার তখনের চাইতে। তুমি প্লেব্যাক করেছো এবং এখন হচ্ছে নাটকের গানের কাজটা নিয়ে তুমি একটু বেশি ব্যস্ত। মানে কি মনে হয় যে তোমার প্লেব্যাকটা বেশি ভালো লাগে কাজ করতে, নাকি নাটকের গানে কাজ করতে বেশি ভালো লাগে? আমার কাছে তো দুটোই সেম মনে হয়, কারণ দুটোই প্লেব্যাক। হ্যাঁ, একটা বড় পর্দায়, একটা ছোট পর্দায়, দুটোই প্লেব্যাক, এবং দুটোই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। এবং শুধু প্লেব্যাকের কাজ তা না, আমি কিন্তু আমার যে কোনো অডিও রেকর্ডিংয়ে আমি ততটুকুই শ্রম দিই যেটা আমি প্লেব্যাকে দিই, কারণ গানটা তো দিন শেষে আমার। হ্যাঁ, নিজের সন্তানের মতো নিজের কাজগুলো প্রতিটা গানই।
কি কোথায় আসলে দেখতে চাও নিজেকে, বা নিজেকে নিয়ে তো নিঃসন্দেহে প্রত্যেকের কিছু না কিছু ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে, তোমার ক্ষেত্রে সেটা কি? আসলে স্বপ্ন দেখি আমার কিন্তু একটা অ্যালবাম আছে অলরেডি। তো আমার অনেকগুলো গানের মধ্যে স্বপ্ন কথাটা আছে। তো স্বপ্ন তো দেখতে, স্বপ্নের তো কোনো সীমা নেই। হ্যাঁ, স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই, কিন্তু আমি আসলে না ওভাবে স্বপ্ন দেখি না, কারণ আমি যা চেয়েছি আমি আজকে এখানে, আর আমি মনে করি আমি অনেক অনেক প্রত্যাশার চাইতে বেশি পেয়েছি, এরকম অনেক বেশি পেয়েছি। এই যে আমাকে শ্রোতা ভালোবাসছেন, এই যে তোমরা ভালোবাসছো, এটার চাইতে বড় প্রাপ্তি আর তো কিছু হতে পারে না। সবসময় ভালো থেকো, সুন্দর থেকো, এমনটাই প্রাণবন্ত থেকো, এটাই প্রত্যাশা করি। একদম সবশেষে চলে এসেছে, সুতরাং আরও একটি গান তো তোমার কণ্ঠে শুনতেই হবে। কোন গানটি শোনাবে? থ্যাংক ইউ সো মাচ। তুমিও অনেক ভালোবাসো দেখে এভাবে বলো, আর সবাই আমাকে ভীষণ ভালোবাসে, এটা তো অনেক বড় প্রাপ্তি। আর এই কারণে না কাজের প্রতি দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায়। তো সবাই খুব ভালো থাকবে। আমি এবার যে গানটা গাইবো, খুব রিসেন্টলি একটা গান রিলিজ হয়েছে। গানটা লিখেছে মেহেদি হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ, অয়ন চাকলাদার, এবং আমি করেছি। এটাও নাটকের একটি গান, আমি গাইছি। শুনি। ভালো লাগে তোমার নাম ধরে ডাকতে, ভালো লাগে তোমার সুখে মেতে থাকতে, ভালো লাগে ভালো না লাগা কত কিছু, তোমার সামনে আমি হয়ে যাই অবুঝে শিশু। হৃদয় জানে এত দূর, প্রেম যে কত মধুর, হৃদয় জানে এত দূর, প্রেম যে কত মধুর। ভালো লাগে তোমার নাম ধরে ডাকতে, ভালো লাগে তোমার সুখে মেতে থাকতে, ভালো লাগে ভালো না লাগা কত কিছু, তোমার সামনে আমি হয়ে যাই অবুঝে শিশু। বাহ, কি সুন্দর! অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ওয়েলকাম। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।